তাইলে আমরা বিগত ক্লাসে বলেছিলাম টু অ্যাডজেক্টিভ টু, তাই না? তারপরে অ্যাডজেক্টিভ এনাফ, এটা পড়ছিলাম। আজকে আমরা যে কি পড়তে যাব, দেখো স্ক্রিনে দেওয়া আছে সিম্পল কমপ্লেক্স। এই স্ট্রাকচারটা মূলত কম্পাউন্ড হয় না, ঠিক আছে? মূলত কম্পাউন্ড হয় না, সিম্পল থেকে কমপ্লেক্সই হয়। আচ্ছা, তাইলে সরো আগাও। দেখো এই যে গঠনটা হলো টু ইন অর্ডার টু, তারপরে ভার্বের এক নাম্বার ফর্ম এক্সটেনশন, ঠিক আছে? টু ভার্বের এক নাম্বার ফর্ম, এটাকে যেন কি বলে? ইনফিনিটিভ বলে। সেই একইভাবে ইন অর্ডার টু ভার্বের এক নাম্বার ফর্ম ইনফিনিটিভের মতো অর্থ দেয়। আমি যদি বলি রাইট অর্থ লেখা, টু রাইট লিখতে, আরেকটা আছে লেখার, ঠিক আছে? আমরা অনেক সময় বলি না যে আমার বলার কিছুই নাই, তাইলে এখানে বলতে কিছুই নাই না, কিন্তু আমার বলার কিছুই নাই। আমার বলার কিছুই নাই, এটা দিতে যে অর্থ কি হবে? এটা দিতে যে কি হবে? হোয়াট উড বি দ্য ইংলিশ সেন্টেন্স অফ আমার বলার কিছুই নাই? তাহলে আই হ্যাভ নাথিং টু সে। এখানে টু সে, টু সে এর অর্থটা তাহলে কি হলো? বলার, বলতে না, বলার। তার মানে টু ভার্বের এক নাম্বার ফর্ম অধিকাংশ ক্ষেত্রে কে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে র হয়। বলার, খাওয়ার, যাওয়ার, খেলার, দেখার, ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে টু আর ইন অর্ডার টু কিন্তু এক অর্থ, টু গো যেতে বা যাওয়ার, ইন অর্ডার টু গো যেতে বা যাওয়ার। আমি বুঝাইতে পারছি তো জিনিসটা? আচ্ছা, তাহলে এইরকম যদি একটা সিম্পল সেন্টেন্স হয়, এটার কমপ্লেক্সটা কি হবে? আচ্ছা, তাহলে এটার কমপ্লেক্সটা কি হবে বলো তো দেখি, কে পাবা? যদি একটা কথা নাই, যদি একটা কমপ্লেক্স সেন্টেন্সে টু, সিম্পল সেন্টেন্সে টু বা ইন অর্ডার টু থাকে, তাহলে এটা কমপ্লেক্স করতে গেলে এই টু বা ইন অর্ডার টু পরিবর্তে কি হয়? হ্যাঁ, সো দ্যাট হয়। একটু সাহস করে বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু নিজেরা দেখা নেই, সামনে যাও। দেখো এই যে সো দ্যাট, সো দ্যাট এর পরে কি হয়? ওই গানের মতো সাবজেক্ট হয়, ওই সামনে যে সাবজেক্ট থাকে ওইটা হয় ক্যান হয় বা কুড হয়। ক্যান কুড কখন হবে? হচ্ছে প্রথম অংশের ক্যান যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ক্যান হবে, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি হবে? কুড হবে। আগের তার সাথে মিল আছে না? হ্যাঁ, তাহলে টু উঠা যায় বা ইন অর্ডার টু উঠে গিয়ে হবে সো দ্যাট, তারপরে আগের সাবজেক্ট হবে, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ক্যান, পাস্ট ইনডিফিনিট থাকলে কুড, আর ওই যে ভার্বের এক নাম্বার সহ যা আছে সব থাকবে। অনেক সহজ না? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এই যে একটা সেন্টেন্স লিখছি আমি, she has been studying seriously, সে সিরিয়াসলি পড়াশোনা করতেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে she has been studying seriously, সে মারাত্মকভাবে পড়াশোনা করতেছে to go to get a plus in the examination, পরীক্ষায় a plus পেতে, ঠিক আছে? এটা সঠিকভাবে বলা লেখা যেত যে to get an a plus, an a plus লেখা যেত, অসুবিধা নাই, ওইটা আমাদের বিষয় না। বিষয়টা হলো তাহলে কি, সে সিরিয়াসলি পড়াশোনা করতেছে পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য। স্ট্রাকচার কিন্তু দিয়ে দিয়েছিলাম, এটা সবাই করে দিন। গরম কাটা দিতে লেখো। সবাইটা হয়েছে? আচ্ছা, এখন দেখা দাও। এই যে দেখো আমাদের চেঞ্জ করে কোন জায়গায় হয়েছে, এই টু এর পরিবর্তে কি হয়েছে? সো দ্যাট। এই যে সাবজেক্টটা এখানে আসছে, এটা হলো প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা কি হয়েছে? ক্যান হয়েছে। তারপরে ভার্বের পরে যা ছিল সব হয়েছে। অনেক সহজ না? না কঠিন মনে হলো? অনেক সহজ কিন্তু। এই যে টু এখানে সো দ্যাট হয়েছে, এই সাবজেক্ট এখানে আসছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা ক্যান হয়েছে, আর এই যে টু এর পরে যা ছিল সব হয়েছে। অর্থটাও কিন্তু জানবা, শুধু স্ট্রাকচারের প্রতি ফোকাস থাকলে অর্থটা কিন্তু লেগে দেওয়ার হবে না। আগে অর্থটা বলি, she has been studying seriously, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে to get a plus, a plus পাইতে ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়, ঠিক আছে? এটা আবার সিম্পল সেন্টেন্স কেন হলো এটা যদি বলি,
দেখো এই যে ভার্বটা এটা কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। আবার এখানে আছে এটা কি বলে ইনফিনিটিভ, তাই না? ইনফিনিটিভ হলে একটা নন ফাইনাইট ভার্ব, তাই না? একটা ক্লজ আর একটা ফ্রেজ মিলে তো একটা সিম্পল সেন্টেন্সিং হয়, তাই না? এখন এইটারে কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে? এই অংশটারে আরেকটা ক্লজ বানিয়ে দিতে হবে। কি করতে হবে? আরেকটা ক্লজ তৈরি করতে হবে। ক্লজ তৈরি করলে তখন হবে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলা হয়ে গেল কি কমপ্লেক্স সেন্টেন্স। বুঝছো? এখানে তাই করা হয়েছে। দেখো এই প্রিন্সিপাল ক্লজটা রাখা হয়েছে আর এই যে আমাদের যে ফ্রেজটা ছিল এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। এই ইনফিনিটিভ ফ্রেজটাকে আমরা কি বানায় দিছি? একটা সাবঅর্ডিনেট ক্লজ বানায় দিছি। আর নিয়মটা তো আমাদের জানাই। নিয়মটা হলো যে তোমার টু উইথ সো দ্যাট হইছে, সাবজেক্ট হইছে, প্রেজেন্ট পয়লা এখানে কেন হইছে আর এই যে বাকি অংশটুকু হইছে। তাহলে বুঝছো একদম উভয় দিক থেকে ট্রাই করবা, সকল দিক থেকে ট্রাই করবা। ওকে, লেটস গেট অ্যানাদার এক্সাম্পল। নাও দে আর ওয়ার্কিং ফাস্ট টু গেট देयर অন টাইম। গেট দেয়ার দিলে হয়, গো দেয়ার দিলে হয়। এটার অর্থ আগে মনে মনে আমরা বুঝতে পারছি তো নাকি? বলো এটার অর্থ কি? বিলং বলো তো এটার অর্থ কি? এখন হ্যাঁ, তাহলে তারা দ্রুত হাঁটছিল টু গো দেয়ার, সেখানে যেতে অন টাইম, সময় মতো, তাই না? তারা সেখানে সময় মতো যেতে দ্রুত হাঁটছিল, তাই তো? এটা সিম্পল কেন? কারণ এখানে শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব আছে আর কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা সিম্পল। আর এখানে যদি একটা ভার্ব আছে কিন্তু এটা ফাইনাইট না, এটা নন ফাইনাইট, সেই কারণে। আচ্ছা ওকে, সবাই তো তো ভালো হয়েছে, দেখছো একদম ক্লিয়ার হয়েছে। বিমান গতিতে, রকেট গতিতে। ওকে ফাইন, ধন্যবাদ, হয়েছে। গুড, ফাইন, হচ্ছে। আমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভালো করতেছি। ভালো হয়েছে, গুড। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভালো করছি। ফাইন। কোথায়? দেখেন হবে না, কারণ এই যে এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট থাকলে খুব হয়ে যায়। ঠিক আছে, মানে এটা দেখছি না, খায় দাও শোনো। দেখো দে আর ওয়ার্কিং ফাস্ট, এই সো দ্যাট হয়ে গেল টু এর পরিবর্তে, তারপরে এখানে দে, এখানে আছে দে, তারপরে পাঁচ দিন হয়, এখানে হইছে কুড, আর এই যে বাকি অংশ হইছে। খুব সহজ না? তাহলে এটার অর্থটা এখন মিলাই। দে আর ওয়ার্কিং ফাস্ট, তারা দ্রুত হাঁটতেছিল, সো দ্যাট যাতে, সো দ্যাট অর্থ কি? যাতে। দে কুড, তারা পারতো, গো দেয়ার যাইতে, হ্যাঁ সেখানে যাইতে, অন টাইম সময় মতো। তারা দ্রুত হাঁটতেছিল যাতে তারা সময় মতো সেখানে যাইতে পারে। অনেক সহজ কিন্তু, একদম সহজ। বুঝছো? একদম বাংলা অর্থ ধরে মানে ইংরেজি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং মিলে কিন্তু হয়ে যাইতেছে। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। আচ্ছা এটা ওকে, তাহলে এটা আমরা আরেকটা স্ট্রাকচার আইটা বললাম। ওইটা সহজ ছিল যে তাই আর কোনো एग्जांपल দেই নাই, ঠিক আছে? আর কোনো এক্সারসাইজ দেই নাই। এখন দেখো ফরমেশন অফ কমপ্লেক্স সেন্টেন্স। পরবর্তী যে কমপ্লেক্স সেন্টেন্সটা নিয়ে আমরা আলোচনা করব, ওই মানে এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের গঠন দেখব। কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল জানবো, কম্পাউন্ড জানবো। তাহলে আমরা এখন যে নিয়মটা করতে যাব, সেই কমপ্লেক্স সেন্টেন্সটা কেমন হবে দেখো। তাইলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কি থাকে আমরা তো জানি, এরকম সাবঅর্ডিনেট ক্লজ বিগিনস উইথ এ, এস, সিন্স, হোয়েন। তাইলে যে কমপ্লেক্স সেন্টেন্সটা থাকবে আমরা তো জানি যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আর কি থাকে? বলো না, প্রিন্সিপাল ক্লজ থাকে। তাইলে যে কমপ্লেক্স সেন্টেন্সটা থাকবে ওর মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ওই ক্লজটা শুরু হবে এস, সিন্স বা হোয়েন দিয়ে। তিনটা দিয়ে একবার কাজে কোনো একটা দিয়ে শুরু হবে, নইলে এস দিয়ে, নইলে সিন্স দিয়ে, নইলে হোয়েন দিয়ে। হ্যাঁ, তারপরে কি? তারপরে হচ্ছে কি বোথ ক্লজ হ্যাভিং সেম সাবজেক্ট। উভয় ক্লজে সাবজেক্টে কি থাকবে? ওই যে আগে যেরকম করলাম যে শি, দে,
বোথ ক্লজ মানে কি প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, উভয় ক্লজের সাবজেক্ট থাকবে সেম থাকবে, একটাই থাকবে। তারপরে বলছে দেখো সাবঅর্ডিনেট ক্লজ হ্যাভিং এ মেইন ভার্ব, সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটা মেইন ভার্ব থাকবে। মেইন ভার্ব কোনটা মানে অক্সিলারি ভার্ব না, যেরকম ক্যান কুড শ্যাল শুড ক্যান ইজ এগুলা না। মেইন ভার্ব হচ্ছে প্লে ডু রাইট রিড এগুলো থাকবে, যে কোনো একটা থাকবে। তাহলে তিনটা বৈশিষ্ট্য আমি কিন্তু না দেখে বলতে পারবো, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজটা এসেন্স হয় দিয়ে শুরু হবে, তারপরে উভয় ক্লজের সাবজেক্টটা কি থাকবে, উভয় ক্লজ মানে কি প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের যে মেইন ভার্ব, যে ভার্বটা এটা থাকবে মেইন ভার্ব, মানে এমিজার ভার্ব না, অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব থাকবে। যেরকম প্লে অর্থ খেলা, রাইট অর্থ লেখা, রিড অর্থ পড়া, সি অর্থ দেখা, এরকম ভার্ব থাকবে, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মানে অক্সিলারি থাকবে না, অন্যগুলো থাকবে। বুঝাতে পারছি তো? তাহলে এরকম একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে, ওইটা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করতে হবে এটা আমরা জানবো। সামনে যাও, দেখো এটা করতে গেলে এই যে কমপ্লেক্স সেন্টেন্সের গঠনটা বলে দেওয়া হয়েছে, এস সিন্স হয় দিয়ে শুরু হবে, তাই না? তারপরে মানে আরেকটা জিনিস তোমাদের বলে দেই, যদি সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতে থাকে, এই সাবঅর্ডিনেট কিন্তু শুরুতেও থাকতে পারে পরেও থাকতে পারে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে থাকলে এখানে একটা কমা দিতে হয়, আর যদি প্রিন্সিপাল ক্লজটা শুরুতে থাকে তাহলে কোনো কমা হয় না বাক্যের মাঝখানে, এটা মনে রাখবা। প্রিন্সিপাল ক্লজ আগে থাকলে তাহলে কোনো কমা হয় না, আর সাবঅর্ডিনেট ক্লজটা যদি আগে থাকে তাহলে কিন্তু কমা হয়। মনে থাকবো? মনে করো যে এই কি আগে যাইতেছে, গোলাম আগে যাইতেছে, হ্যাঁ, আর মালিক পিছনে যাইতেছে, তাহলে মাঝখানে একটা কমা দেওয়া লাগবে। আর যদি মালিক আগে যায় গোলাম পিছনে যায় তাহলে কমার দরকার নাই। বুঝছো তো জিনিসটা? এইটা মানে সাবঅর্ডিনেট ক্লজ আগে থাকলে কমা হবে, এই যে এখানে কিন্তু কমা হবে, মনে রাখবা। তাহলে দেখো এরকম একটা বাক্য লিখছি আমি, as they worked hard, যেহেতু তারা কঠোর পরিশ্রম করেছিল, they were weak, তারা দুর্বল ছিল। তাই আমাদের স্ট্রাকচার যেটা বলছিলাম ওর সাথে একটু মিলাই, বলা হয়েছে কি যে কমপ্লেক্স সেন্টেন্সটা এস সিন্স হয় দিয়ে শুরু হবে, হয়েছে কি না? হয়েছে। তারপরে বলছে উভয় ক্লজ, এটা একটা ক্লজ আর এটা একটা ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট একই থাকবে। তাহলে এটার সাবজেক্ট দে, এটার সাবজেক্ট দে, এক আছে তো? তারপর বলা হয়েছে সাবঅর্ডিনেট ক্লজে ভার্ব মূল ভার্ব থাকবে, এই ওয়ার্ক করে মিজ আর ডু ডাস এগুলো না, এটা মূল ভার্ব, ঠিক আছে? তাহলে স্ট্রাকচার কিন্তু মিলাই গেল। এখন এরকম যদি থাকে তাহলে এটা সিম্পল তুমি কেমনে করবে? সিম্পল করতে গেলে যা করতে হবে, এই যে এস সিন্স এই সাবজেক্ট সহ উঠে যাবে, লাল যে এটুকু উঠে যাবে, এস সিন্স হয় সাবজেক্ট সহ উঠে যাবে। উঠে যাওয়ার পরে এই যে যে মূল ভার্বটা আছে সাবঅর্ডিনেট ক্লজে, আরেকটা জিনিস মাথায় রাখবা, এরকম করতে গেলে প্রিন্সিপাল ক্লজে কিন্তু কোনো চেঞ্জ হয় না, প্রিন্সিপালের কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় শুধু সাবঅর্ডিনেটের। যত ধরনের পরিবর্তন সবকিছু সাবঅর্ডিনেট ক্লজে হবে, প্রিন্সিপাল ক্লজ তেমনই থাকবে। বুঝাইতে পারছি? প্রিন্সিপাল ক্লজ যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজের চেঞ্জ হবে। দেখো কি কি চেঞ্জ হয়। এই যে এস সিন্স হয় এটা হলো সাবজেক্ট সহ, তারপরে এই যে যে ভার্বটা আছে এটার বেস ফর্ম, এটা বেস ফর্ম মনে রাখবে, এটার বেস ফর্ম, এর বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এই যে বুঝাইছি আমি যে এটা বেস ফর্ম মানে এক নাম্বার ফর্মের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে ওয়ার্ক এর এক নাম্বার ফর্ম কি, ওয়ার্ক, এর সাথে আইএনজি বলি কি হয়, ওয়ার্কিং। ওকে, তাহলে এই অংশ উঠা গেল, এটা এক নাম্বার ফর্মের সাথে আইএনজি যুক্ত হলো, আর যা আছে তাই। বুঝছো? আরেকটু আছে না, এস সিন্স হয় সাবজেক্ট সহ যাবে, যে ভার্বটা আছে এক নাম্বার ফর্ম হলো, আইএনজি যুক্ত হলো, আর যা আছে তাই। সিম্পল হয়ে গেল। বোঝা গেছে? এখন সিম্পল হলো কেন তোমাদের প্রশ্ন আসতে পারে, কারণ এটা ক্লজ ছিল, এটা আমরা ফ্রেজ বানিয়ে দিয়েছি, আর আমরা তো জানি যে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা ফ্রেজ মিলে সিম্পল সেন্টেন্স হয়, হয় কি না? আচ্ছা, তাহলে এটা উঠে গেল, আইএনজি যুক্ত হলো, আর যা আছে তাই হয়ে গেল। তাহলে এটা বলে যা হয়, এটা ওয়ার্কিং হার্ড, এটা মানে কি কঠোর পরিশ্রম করিয়া, এইরকম ক্ষেত্রে তোমরা ওই ভার্বের সাথে ইয়া যুক্ত করবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচন্ড পরিমাণ ইম্পর্টেন্ট। যাদের পড়াশোনা করার নিয়ত আছে একদম মাথায় রেখে দাও, এটাতে কি পরিমাণ উপকার তোমাদের করব বুঝবা না, ঠিক আছে? তাইলে এই যে ওয়ার্কিং হার্ড এর সাথে যুক্ত করবা ইয়া, কি যুক্ত করবা, ইয়া, ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করিয়া, দে ওয়ার উইক, তারা দুর্বল ছিল বা তারা দুর্বল হয়েছিল, ঠিক আছে?
এখানে আর না দিলে আমরা বি কে গুণ দিতে পারতাম, অসুবিধা নাই। তাহলে ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করিয়া তারা দুর্বল হয়েছিল, দে আর উইক, তারা দুর্বল হয়েছিল। বুঝতে পারছো তো? আর কম্পাউন্ড করা খুবই সহজ, কম্পাউন্ড খুবই সহজ। সেটা হলো শুধু এস মিন্স বাদ দিবা, কমার জায়গায় এন বসায় দিবা। বুঝছো তো? এন সিস হয় বাদ দিবা, কমার জায়গায় এন বসায় দিবা, এই এন বসায় দিবা, এই দিবা। তাই দেখো এই যে দে ওয়ার্ক ওয়ার্ক হার্ড হার্ড কমা এন, তারপরে দে। এই যে সাবজেক্ট একই থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে এই পরেরটা বাদ দেওয়া যায়। হ্যাঁ, কারণ এখানে সাবজেক্ট এক, এখানে সাবজেক্ট এক, এইখানে বাদ দেওয়া যায়। এটা শুধুমাত্র কম্পাউন্ডে বাদ দেওয়া যায়, শুধুমাত্র কম্পাউন্ডে বাদ দেওয়া যায়। মনে রাখবা। আর যদি কেউ বলো স্যার বাদ দিলে জানি কেমন গেঞ্জাম লাগে, আমি দিয়ে দেই, ঠিক আছে, তাও যদি তোমার অসুবিধা নেই, তবে বাদ দেওয়াটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এই দিকে যদি ভার্ব মিলা যায়, তো যে এখানে যেটা আছে এখানে যে ওইটা আছে, তাহলে এইখানে ভার্বটাও বাদ দেওয়া যেত। এটা নিয়মে আছে। কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট সাবজেক্ট মিলা গেলে পরেটা সাবজেক্ট বাদ দিতে পারবা, ভার্ব মিলা গেলে ভার্বও বাদ দিতে পারবা, আর কিছু মিলা গেলে হেডও বাদ দিতে পারবা। বুঝছো তো? যদি মিলে যায় আর কি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স এটা কি মনে রাখবা। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট সাবজেক্ট মিলা গেলে বাদ দেওয়া যায়, ঠিক আছে, ভার্বে মিলে নাই বাদ দেবে। আমি কি জিনিসটা বুঝাইতে পারতেছি? তাহলে দেখো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা কিন্তু খুবই সহজ। সেটা হলো এস সিন্স হয় ওই জায়গায়, আর যা আছে সবই থাকে, শুধু কমার জায়গায় কি হয়? এন্ড হয়। কারণ আমরা শুনছি যে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য যে কনজাংশন গুলো ওইগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো তো তিনটা, আরো বেশি আছে, তোমাদের জন্য তিনটা। সেটা হলো এন্ড অর বাট, এন্ড অর বাট। এই স্ট্রাকচারের জন্য এন্ড। বুঝাইতে পারছি তো? আচ্ছা, তাহলে তোমরা জিনিসটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করবা। সামনে দেখো এই যে এখানে কিন্তু হয়ে গেছে, দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করেছিল, এন্ড ওয়্যার উইক, এবং দুর্বল হয়েছিল। শোনো, সামনে যাও। এখন দেখো এই যে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া হয়েছে, when the students reached school, অর্থ কি? যখন শিক্ষার্থীরা স্কুলে পৌঁছেছিল। হ্যাঁ, যখন শিক্ষার্থীরা স্কুলে পৌঁছেছিল। এই যে পৌঁছেছিল, এটা অনেকে পারো না, বলো যে when the students reached school, অনেকে বলো যে যখন শিক্ষার্থীরা স্কুলে পৌঁছায়, যখন শিক্ষার্থীরা স্কুলে পৌঁছাবে, এটা তো না, টেন্স তো জানা লাগবে। এটা আমি অতীতের ঘটনা বলছি, যখন তারা স্কুলে পৌঁছেছিল, এই এক লিস্ট একটু জানা লাগবে। বুঝো না? তাহলে তো এলোমেলো করে ফেলবা। তাহলে দেখো, when the students reached school, যখন শিক্ষার্থীরা স্কুলে পৌঁছেছিল, এই পৌঁছেছিলটারে আরেকভাবে বলা যায় যে যখন শিক্ষার্থীরা স্কুলে পৌঁছালো, পৌঁছলো। অতীতকে ভাবে বলা যায়, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইলাম, আমি গিয়েছিলাম, আমি গেলাম, আমি ধরেছিলাম, আমি ধরলাম। দুইটাই পাস্ট, দুই ভাবে বলা যায়, ঠিক আছে? একই অর্থ একই মিনিং। বোঝা গেছে তো জিনিসটা? অনেকে আবার গাবড়ায় যাও যে এই যে খেয়েছিলাম, খাইলাম, খাইলাম দিতে আমরা টেন্স কিনা, খাইলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, দুই ভাবে বলা যায়। তাই দেখো, when the students reached school, যখন শিক্ষার্থীরা স্কুলে পৌঁছেছিল, they started playing football, তারা ফুটবল খেলতে শুরু করেছিল। ওকে, এখন তাই এটা সিম্পল করে কম্পাউন্ড করো, যে পারবা তার স্পেশাল 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 থ্যাঙ্কস দাও। আচ্ছা, কখন বলতেছিল জানি না। আচ্ছা, তাহলে দেখো, তাইলে the students reached school, they started playing football। হ্যাঁ, এখানে এই যে ডেটা, এটা অনুযায়ী চেঞ্জ হবে, কারণ এখানে এটা তুলে দিছি। তাহলে reaching school, the students started playing football। তারপর দেখো কম্পাউন্ড, students reached school and they, রাখলেও চলে, না রাখা ভালো, started playing football। ঠিক আছে? যাদের দেখছি তো দেখছি, যাদের দেখি না তারা একটু মিলাই না, যে কই ভুল হইলো, জ্ঞানটা কই হইলো। আর এই জিনিসটা ফোকাস করবা, সেইখানে কিন্তু লাল বানাই দিছি। এটা বলবো এটা সিম্পল সেন্টেন্স কেন? কারণ এটা হলো একটা ক্লজ আর এটা একটা ফ্রেজ, একটা ক্লজ আর একটা ফ্রেজ মিলা তো সিম্পল সেন্টেন্সই হয়। আর এটা কম্পাউন্ড কেন? কারণ দুটোই প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কেন? কারণ কোনো ক্লজের আগে কি নাই, কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নাই, সেই কারণে। আচ্ছা, ঠিক আছে, পরে আরেকটা চলে যাই। দেখো এই যেটা করো, এটা খুবই সহজ, খুবই 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 সহজ। শুরু করো। Since they completed the work properly, যেহেতু তারা ভালোভাবে কাজ সম্পন্ন করেছিল, they got their salary on time, তারা সময় মতো তাদের বেতন পাইলো বা পেয়েছিল। যেহেতু তারা সময় মতো কাজ শেষ করেছিল, তারা
সময় মতো বেতন পেয়েছিল। এগুলা একটা কথা বলে দেয়, সেই কথাটা কি এখন সহজ মনে হইতেছে, কিন্তু প্র্যাকটিস যদি না করো এগুলা এত কঠিন মনে হবো, বুঝছো? মানে চিন্তা করে পারবা না। সেটা হলো যে এটা প্র্যাকটিসের উপর রাখা লাগবে। এখানে সিন্স অর্থ যেহেতু, কারণ সিন্স দে কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক প্রপারলি, যেহেতু তারা সঠিকভাবে কাজ শেষ করেছিল, দে গট দেয়ার স্যালারি অন টাইম, তারা তাদের বেতন সময় মতো পেয়েছিল। সৌরভ দেখায় দাও, এই যে দেখো কমপ্লিটিং এস সিন্স ওয়ান সাবজেক্ট সহ উঠে গেছে, ভার্বের একটা কনফার্ম হইছে, আইএনজি যুক্ত হইছে, তারপরে যা ছিল তাই হয়ে গেছে। অনেক সহজ না? তাহলে এস সিন্স ওয়ান সাবজেক্ট সহ উঠে গেছে, তারপরে ভার্বের এক নাম্বার হয়ে আইএনজি হয়ে গেছে, বাকি যা ছিল তাই আছে। একদম সহজ কিন্তু। তারপরে কম্পাউন্ডে কি হইছে? কম্পাউন্ডে হইছে এস সিন্স ওয়ান শুধু উঠে গেছে, আর মাঝখানে যে কমা জায়গায় কি হইছে? এন্ড হইছে। আর এই যে তে তার তোমরা রাখতে পারো, মাথা দিতে পারো। সহজ মনে হচ্ছে কি তোমাদের? সত্যিকার অর্থে অনেক সহজ, অনেক সহজ। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি মূলত ইংরেজি বোঝা শুরু করছিলাম এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে। কারণ কি আমি যে ওয়ার্ড মিনিং বুঝা সিন্স ওয়ানকে মেলাস করে তাহলে একটু বড় বড় বাক্য, তারপরে কিন্তু আমরা বাংলা করতে পারতেছি না? মানে এইখানে তুমি যদি শিখা যাও, তাই না? ইংরেজিটাই তুমি শিখে যাবা। আরেকটা জিনিস কি জানো? আমি দেখতেছি যে তোমাদের অনেকে উপস্থিতি করে রাখছে, শিক্ষার্থীরা কলেজে কম আসতেছে। এটা খুবই নেগেটিভ একটা জিনিস। তবে জানা রাখো কি আসলো না আসলো একটু মাথায় দেখার বিষয় না। তুমি যদি রেগুলারিটি মেইনটেইন করতে পারো তাহলে তুমি ভালো করবা। অনেকে আছে মানে বিভিন্ন সময় বিনা কারণে হঠাৎ করে ছেড়ে দেয়। ওই যারা ছেড়ে দিল তারা মনে করে যে পড়ে গেল। ঠিক আছে? যারা টিকে থাকলো তারা ইনশাআল্লাহ ভালো কিছু করবে। আচ্ছা সৌরভ সামনে যাও। ওকে, তাহলে আমার মনে হইছে যে ওই স্ট্রাকচারটা আমাদের ক্লিয়ার হইছে। তাহলে এখন আমরা আরেকটা পরের স্ট্রাকচারে চলে যাইতেছি। দেখো এটা হলো ফরমেশন অফ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কেমন হবে? সাবঅর্ডিনেট ক্লজ begins with s is when, আগেকার মতো s is when দিয়ে সাবঅর্ডিনেট শুরু হবে। তারপরে both clause having same subject, উভয় ক্লজে একই সাবজেক্ট থাকবে। তারপরে কি বলা আছে? সাবঅর্ডিনেট ক্লজ having an auxiliary verb। এখন সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কি থাকবো? অক্সিলারি ভার্ব থাকবো। আগেরটাই ছিল প্রিন্সিপাল ভার্ব, এখনটাই কি? অক্সিলারি ভার্ব। এই শুধু পার্থক্য। সাবঅর্ডিনেট ক্লজ এস সিন্স হয় দিয়ে শুরু হবে, উভয় পক্ষের সাবজেক্টটা কি থাকবো? এইখানে শুধু সাবঅর্ডিনেট ক্লজে অক্সিলারি ভার্ব থাকবো। ঠিক আছে? তাইলে স্ট্রাকচারটা কেমন চলো একটু দেখি। এই যে দেখো, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা এস সিন্স হয় দিয়ে শুরু হবে। এস সিন্স হয় দিয়ে শুরু হইছে, সাবজেক্ট একই থাকবো, একই আছে না? একই আছে। তারপরে বলা হয়েছে এই যে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব অক্সিলারি ভার্ব থাকবে। এখানে কিন্তু আগে অক্সিলারি ভার্ব ছিল না, কি ভার্ব ছিল? মেইন ভার্ব ছিল। এখানে শুধু অক্সিলারি ভার্ব। এইটাই। এখন এইটা হইলে আমাদের স্ট্রাকচারটা কি একটু দেখে নি। দেখো তাইলে সিম্পল সেন্টেন্সে কি হবে? এই যে এস সিন্স হয় উইথ যায় কি হবে? বিকজ অফ হবে। ঠিক আছে? এস সিন্স হয় উইথ যায় কি হবে? বিকজ অফ হবে। তারপরে যে সাবজেক্ট আছে এটার পসেসিভ ফর্ম হবে। পসেসিভ ফর্ম নাউনের না করে প্রোনাউনের পসেসিভ করতে হবে। যেরকম আগে বলবা যে সাবিনা, এর প্রোনাউন কি? শি। এর পসেসিভ কি? হার। তাহলে এরকম ভাবে করবা। তাহলে বিকজ অফ হার, বিকজ অফ মাই, বিকজ অফ দেয়ার। ঠিক আছে? এভাবে করবা। তাহলে দেখো, তাহলে বিকজ অফ হবে, এসেন্স হয় এখানে বিকজ অফ হবে। তারপরে যে সাবিনার প্রোনাউন হলো শি, এটার পসেসিভ হলো কি? হার। এটা হবে। তারপরে এই যে টু বি ভার্ব যেটা আছে এটার বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। বুঝতে পারছো কি? মানে টু বি ভার্ব থাকলে এটা বেস হলো বি, এর লগে আইএনজি যোগ হলে কি হবে? বিং। হ্যাভ থাকলে হ্যাভ, এর লগে আইএনজি হ্যাভিং। বিকজ অফ মাই হ্যাভিং, বিকজ অফ হার বিং। বুঝছো? এর অর্থটা বলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। কঠিন ভাবে চিন্তা করো না, তাই কঠিন, একদম সহজ। ওকে, তারপরে এইটুকু হলো। আর বাকি যে অংশটুকু আছে এরকমই থাকবো, শুধুমাত্র এখানে চেঞ্জ হবে। এসেন্স হয় না, এটা বিকজ অফ হবে, এটার
পসেসিভ ফর্ম হবো, এটা বিং হয়ে যাব, আর এটুকু যা আছে তাই থাকবে। বুঝছো তো জিনিসটা? এটা হলো সিম্পলের ক্ষেত্রে। তাইলে দেখো এই যে এই বাক্যটা যদি করি এস এস ওয়াইটা কি হয়েছে, বিকজ অফ সাবিনার পসেসিভ হয়ে গেছে হার, আর এই যে ওয়াজটা হয়ে গেছে বিং। তাহলে বিকজ অফ অর্থ কি এখন আমরা একটু জানি। বিকজ অফ অর্থ কি? বললে বা কারণে কারণে। বিকজ অফ হার বিং অর্থ কি? তার অসুস্থতার কারণে তার হওয়ার কারণে। ইল অসুস্থ, তাহলে তার অসুস্থ হওয়ার কারণে, তার অসুস্থ হওয়ার কারণে। বিকজ অফ হার বিং ইল, তার অসুস্থ হওয়ার কারণে। একই সাথে কিন্তু আমরা ইংরেজিও শিখতেছি। বুঝছো? ইংরেজি আমরা অনেক সময় আটকে যাই যে স্যার আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে কলেজে আসতে পারি। কেন এটা ইংরেজি কেউ ভাবো স্যার অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইংরেজি আসতে পারে, মানে কলেজে আসতে পারে, মানে কি কলেজ হয়ে যাওয়ার কারণে স্যার ইংরেজি আসতে পারে? বলো বলো তাহলে কি হবে? যে অসুস্থ হয়ে যাওয়ার কারণে কলেজে আসতে পারেনি, কি হবে? মানে আমার অসুস্থ হয়ে যাওয়ার কারণে কলেজে আসতে পারেনি, কে পারবা? এখানে যেভাবে বলো বিকজ অফ মাই বিইং ইল, বিকজ অফ মাই বিইং ইল, আমার অসুস্থ হয়ে যাওয়ার কারণে আই কুড নট অ্যাটেন্ড দ্য হ্যাঁ আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাসেস, আমি ক্লাসে যোগদান করতে পারি না, অথবা আই কুড নট জয়েন ক্লাস, ক্লাসে যোগদান করতে পারি না, অথবা কি আই কুড নট কাম টু কলেজ, আমি কলেজে আসতে পারিনি। তাহলে বিকজ অফ মাই বিইং ইল, আমার অসুস্থ হয়ে যাওয়ার কারণে, বিকজ অফ বিইং ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু হওয়ার কারণে, বিকজ অফ বিইং এ গুড প্লেয়ার, ভালো খেলোয়াড় হওয়ার কারণে। বুঝো নাই? বুঝতে পারতেছো কি? খুবই সহজ। এই যে বিকজ অফ এর মধ্যে যে একটু গ্যান্ডাম আছে, একটু টুইস্ট আছে, এটা কেমনে ভাববা? এই যে বিকজ অফ দিয়া 100 এরকম ভাবে বলবা, বলতেই থাকবা, মানে বলতে বলতে না আমার বলি না যে বলতে বলতে মুখে ফেনা তুলে আলাই দিবি, আর আগে বলছে যে পড়তে পড়তে মুখে ফেনা তুলে আলাই দিবি, ঠিক আছে? এরকম ভাবে যখন করবা তখন যে বিকজ অফ এর যে পেজ কি আছে, পেজ কি ছেড়ে দেবো, একটু খুলে দেবো, দেখো ভালো লাগতেছে। এগুলো তোমার তো কোনো তো বলই না, একটু খুলে না, একটু খুলে না, মাথায় একটু লেগে থাকে, মনে যেটা বুঝি না কে জ্ঞানদাম কোন জায়গায়, জ্ঞানদাম হচ্ছে দুই জায়গায়, তোমরা 100 বার বলো, বুঝছো? এটা হলো জ্ঞানদাম। আচ্ছা তাহলে দেখো বিকজ অফ হার বিইং ইল, তার অসুস্থ হওয়ার কারণে সাবিনা কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সাবিনা ক্লাসে অ্যাটেন্ড করতে পারলো না। এখন বলবা স্যার এখানে সাবিনা হলো কেন? কারণ এই যে এখানে পসেসিভ হওয়ার ফলে এটা প্রোনাউন হয়ে পসেসিভ হয়ে গেছে, আর নাউন কখনো বাদ দেওয়ার সুযোগ নাই, নাউনটা নাই না দেওয়া লাগবে, নইলে এই শিখে এটা বোঝা যাবে না। এই পিছনে কথা বলতেছ, নইলে এই শিখে এটা বোঝা যাবে না, এই শিখা হলো সাবিনা, সেখানে সাবিনারে কিন্তু রাখা লাগবে, সাবিনারে বাদ দেওয়া যাবে না। এখানে সাবিনা আছে কেউ? হ্যাঁ সে দেখ সাবিনা হইব না, সাবিনা হইব ও সাবিনা, সাবিনা আছে কেউ? সাবিনা কেউ নাই। আচ্ছা শোনো তাইলে, তাইলে কি হইলো? অ্যাসিড 6 মিটার থেকে বিকজ অফ হইলো ও সাবিনা তো অসুস্থ, আসে দেখে বলে দেয়। আচ্ছা তাহলে অ্যাসিড 6 মিটার থেকে বিকজ অফ হইলো, আর সাবরিনার পসেসিভ হয়ে গেল হার, এই যে হার হয়ে গেল, তারপরে এটা বেস ফর্ম হলো অ্যানিজ হয়ে গেল, ঠিক আছে? তারপরে যা আছে তাই, বোঝা গেছে তো? আর কম্পাউন্ড খুবই সোজা, ওইটার মতই, শুধু অ্যাসিড 6 মিটার দেব, কমার জায়গায় অ্যান্ড বলবো। তাই দেখো Sabrina was ill and she could not attend the class. Sabrina অসুস্থ ছিল এবং সে ক্লাসে যোগদান করতে পারলো না। আমি তাইলে বলি এই নিয়মটাকে আমি তোমাদের বুঝাইতে পারছি? তাইলে যদি সাবঅর্ডিনেট ক্লজে অক্সিলারি ভার্ব থাকে তাইলে অ্যাসেন্স হয় বলে হয় বিকজ অফ হয়, আর ওই যে আমাদের যে নাউনটা আছে ওটাকে প্রনাউন বানাবা, প্রনাউনটা বা প্রনাউন থাকলে তারই পসেসিভ বানাবা, পসেসিভ বানানোর পরে যে অক্সিলারি ভার্বটা আছে ওইটা টু বি ভার্ব থাকলে বিং হয়ে যাবে, আর যা আছে হুবহু তাই। আর কম্পাউন্ড শুধু অ্যাসেন্স হয় এটা দেবো, কমা জায়গায় দেবো। ওকে সামনে আ যাও, শুরু। হ্যাঁ তাইলে এটা তোমরা সিম্পল আর কম্পাউন্ড করবে। As she was shocked, যেহেতু সে ছিল ব্যথিত, as she was shocked, যেহেতু সে ছিল ব্যথিত, she could not talk a single word, সে একটা কথা বলতে পারল না।
দেখো বিকজ অফ হার বিং শকড তার ব্যথিত হওয়ার ফলে বা কারণে সে কুড নট টক এ সিঙ্গেল ওয়ার্ড সে একটা কথা বলতে পারলো না আর কম্পাউন্ড হয়েছে কি শি ওয়াজ শকড এন্ড শি কুড নট টক এ সিঙ্গেল ওয়ার্ড সে ছিল ব্যথিত এবং সে একটা কথা বলতে পারলো না বুঝতে পারছো কি অনেক অনেক সহজ কিন্তু অনেক অনেক সহজ হয়ে গেছে আমাদের যাদেরটা দেখছি অধিকাংশ হয়েছে হ্যাঁ আরেকটা জিনিস হলো কি তোমাদের কিন্তু এখন যে কারো কারো প্রোনাউন এক্সাম হয়ে গেল যে স্যার প্রোনাউনের এটা পসেসিভ কি এটা যে ভয়েস চেঞ্জ করা না ভয়েস চেঞ্জের মধ্যে কিন্তু আমি এটা দেখাই দিছি যে কোনটাতে কি হয় আই মি মাই ইউ ইউর শি হার হার তারপরে হি হিম হিস এটা দেখাই দিছি না একদম নিজের দরজে শিখে নিতে হবে এরকম তাহলে এটা আমি আরেকবার দেখাবো এই সময় নাই আচ্ছা সৌরভ সামনে যাও হ্যাঁ এইটা বড় দেখি As the man is very honest, যেহেতু লোকটা খুব সৎ, he cannot tell a lie, সে মিথ্যা কথা বলতে পারে না। যেহেতু লোকটা খুব সৎ, সে মিথ্যা কথা বলতে পারে না। এখন আমি যারা এখন পর্যন্ত দেখা নাই, তাদেরটা দেখতে বেশি আগ্রহ প্রকাশ করব। সৌরভ দেখা দাও। এই যে দেখো because of his এই যে নাম এর প্রনাউন হলো he এর পসেসিভ হলো his আর এটা being হয়ে গেল কারণ বেস্ট ফর being will of and being তাহলে because of his being very honest তার খুব সৎ হওয়ার ফলে he cannot tell a lie সে মিথ্যা কথা বলতে পারে না আর এটা কম্পাউন্ড হলো নাম এর very honest লোকটি খুব সৎ and he cannot tell a lie এবং সে মিথ্যা কথা বলতে পারে না বুঝতে পারছো তো তাহলে আজকের মতো নিয়ম এই পর্যন্তই থাকলো